জুলাই ঘোষণাপত্র নিয়ে মানুষের মতামত জানতে ফরিদপুরে সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বেলা 2:30টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এই সমাবেশ শুরু হয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত অন্তর্ভুক্তিকরণ, জুলাই বিপ্লবের ঘোষণার জন্য আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির স্লোগান নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ ফরিদপুরের সমন্বয়করা উপস্থিত আছেন। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র সামনে রেখে 6 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ করা হবে। এ বিষয়ে আরো জানাতে এবার ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, বেলা 2:30টা থেকে তো এই সমাবেশ শুরু হয়েছে, তো সেখানে গণজমায়েত কেমন হয়েছে, যারা সাধারণ মানুষ তারা এই সমাবেশের প্রতিক্রিয়ায় কি বলছেন? মাসুদুর, আমাকে শুনতে পাচ্ছেন? মাসুদুর, বেলা 2:30টার দিকে তো এই সমাবেশ শুরু হয়েছে, সাধারণ মানুষের উপস্থিতি কেমন, তারা প্রতিক্রিয়ায় কি বলছেন? আপনাদের এই ক্ষতি পূরণ করতে পারবো না, আমরা শুধু চাই শহরের রাজেন্দ্র কলেজ মাঠে বেলা 2:30টা থেকে এই ছাত্র সমাবেশ শুরু হয়। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ, জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি মঞ্চে এসে পৌঁছেছেন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে আসার পরে পূর্ণাঙ্গ যে সমাবেশ, সেই সমাবেশের বক্তব্য শুরু হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন তারা দলে দলে মিছিল আকারে এই সমাবেশে আসতে শুরু করে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মাঠের কানায় কানায় পূর্ণ হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে যে শিক্ষার্থীরা এই ছাত্র সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে তারা বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসেছিল। এখন মঞ্চে তারা উপস্থিত হয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যে স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের বক্তব্য দিবেন বলে আশা করছেন। ফ্যাসিবাদী পতন এবং নেতৃবৃন্দ তৈরি হোক, এছাড়া জুলাই বিপ্লব যে ঘোষণাপত্রের যে আন্দোলন, জুলাই ঘোষণাপত্রের কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। চট্টগ্রাম আদালতে মহানগর পিপির কার্যালয় থেকে নিখোঁজ 1911টি মামলার নথি। এ বিষয়ে রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির দাবি, এসব নথির অনুলিপি থাকায় তেমন কোনো জটিলতা হবে না। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, আদালতের মতো স্পর্শকাতর স্থান থেকে মামলার নথি হারিয়ে যাওয়া উদ্বেগজনক। ঠাঁই নেই চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে। মহানগরের 28 থেকে 30টি আদালতের যাবতীয় নথি রক্ষিত আছে এখানে। স্থান সংকুলান না হওয়ায় 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস ডকেট রাখা হয়। গেল ডিসেম্বরে অবকাশকালীন ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে পাওয়া যায়নি এসব নথি। খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন মহানগর পিপি। তবে এসব মামলার নথির মূল কপি আদালতে থাকায় বিচার কাজে প্রভাব পড়বে না বলছেন তিনি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ দ্য প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরেস্তায় আছে এবং আদালতে আছে। তবে আইনজীবী সমিতি বলছে, আদালতের মতো স্পর্শকাতর স্থান থেকে নথি গায়েব হওয়ার বিষয়টি সহজভাবে নেওয়ার সুযোগ নেই। মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করতে কোনো পক্ষ এমনটা করতে পারে বলেও শঙ্কা তাদের। এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে, যেমন মার্ডার কেস থাকতে পারে, অস্ত্র মামলা থাকতে পারে, মাদকের মামলা থাকতে পারে, বিস্ফোরকের মামলা থাকতে পারে। তাহলে এই সিডিগুলো না থাকলে আইয়ুব সাহেব যিনি আসবেন ওনাকে প্রশ্ন করা হলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়েছে পুলিশ। বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে, এটা তো ছোট কোনো ইয়ে না যে এটা একটা বড় বান্ডিল বা স্তূপ, এটা যদি কেউ নিয়ে যায় যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি। আছে হারিয়ে যাওয়া নথির মধ্যে বিভিন্ন হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরক মামলার নথি ছিল জানিয়েছে আদালত সূত্র। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আদালতের নথি গায়েবের বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, জিডি সূত্র ধরে তো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, অগ্রগতি কতটুকু হয়েছে? আজকে চট্টগ্রামে বেশ আলোচিত বিষয় ছিল এই নথি গায়েবের এই বিষয়টা। বিশেষ করে আদালত প্রাঙ্গণে আজকে আমরা যেটা দেখেছি সেখানে যারা উকিলরা ছিলেন, যারা অ্যাডভোকেট এবং যারা বিচার প্রার্থী, অনেকের মধ্যে এই আলোচনার বিষয়টা ছিল কিভাবে এই নথিগুলো আসলে গায়েব হয়ে গেল। তবে আমরা পুলিশের সাথে যে আলাপ করেছিলাম, আমরা এতক্ষণ প্রতিবেদনে যেটা শুনছিলাম, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন তারা মূলত তাদের যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলি সংগ্রহ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। তারা আশা করছেন যে যেহেতু সিসিটিভি বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে, তারা কোনো না কোনো একটা সূত্র পাবেন, কোনো একটা সূত্র ধরেই যে গায়েব হয়ে যাওয়া নথিগুলো তারা উদ্ধার করতে সক্ষম হবে বলে তারা মনে করছেন। এবং যারা আইন কর্মকর্তা আছেন চট্টগ্রাম আদালতে, তারা এটা নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করছেন, যেহেতু চট্টগ্রাম আদালতের মতো এত বড় একটা জায়গায় তাদের নথিগুলা সংরক্ষণ করার কোনো জায়গা নেই। এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা বলছেন, বিশেষ করে চট্টগ্রামের যিনি মহানগর পিপি আছেন, যার কক্ষের সামনে থেকে এই নথিগুলো গায়েব হয়েছে, তিনি বলছেন যাতে বড় আরও জায়গার সংস্থান করা হয়, যাতে নথিগুলি যাতে সংরক্ষণে যাতে অন্য কোনো ধরনের সমস্যা না হয়, যেন একটা এটি আলমগীর একটি বিষয় জানতে চাই যে এটি দাবি করা হয়েছে যে সবগুলো অনুলিপি রয়েছে, যে নথিগুলো রয়েছে সেগুলো সবগুলো অনুলিপি রয়েছে। এই বিষয়ে আসলে তথ্য কতটুকু জানতে পেরেছেন? আর যদি এটি না থাকে তাহলে সেক্ষেত্রে কি পরিমাণে ক্ষতি হতে পারে বা কিসের আশঙ্কা রয়েছে? হ্যাঁ, আমাদেরকে আইন কর্মকর্তা যিনি মহানগর পিপি, তিনি মফিজুল হক ভূঁইয়া, তিনি জানিয়েছেন এই নথিগুলির তাদের নকল কপি আছে, যেহেতু সংরক্ষণ আছে, সেই ক্ষেত্রে তাদের মামলার সাধারণভাবে কোনো সমস্যা হবে না। তবে কেউ চাইলে এটা ব্যবহার করে অন্য কোনো ঝামেলা করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। যদিও তিনি বলছেন যেহেতু মামলাগুলির কপি তাদের কাছে আছে, সংরক্ষণ আছে, তারা সেটা পারবেন না। তবে যদি তারিখের অনেক সময় অনেক হেরফের থাকতে পারে, সেরেস্তারের কাছে যদি না থাকে তাহলে তারা সংকটে পড়বেন বলে তিনি আশঙ্কা করছেন। তিনি আপাতত মনে করছেন সংকটে পড়বেন না, যেহেতু এটার কপি তাদের কাছে একটা সংরক্ষণ আছে। অন্যদিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির কর্মকর্তারা বলছেন এটা নিয়ে তারা বড় ধরনের বিপদে পড়তে পারে সামনে। আজকে যদি এটা সমাধান না হয় তাহলে সামনে এ ধরনের বিপদে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। আদালতের নথি গায়েবের বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। বেশ কিছু বহুতল ভবন আর জনবহুল রাস্তার পাশে হওয়ায় বগুড়া জেলা কারাগার পুরোপুরি অনিরাপদ। এটি দ্রুত শহরের বাইরের কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া জরুরি। কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালানোর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। কারাগারের কয়েদি ও আসামিদের শ্রেণীবিন্যাস, জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নিয়মিত তল্লাশি সহ আরও কিছু সুপারিশ রেখেছে কমিটি। গত বছরের 25 জুন রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি কারাগারের সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাবার পর আলোচনায় আসে বগুড়া জেলা কারাগারের নিরাপত্তার বিষয়টি। শহরের জলেশ্বরী তোলায় কারাগারের চারপাশের দেয়াল ঘেঁষে আছে বহুতল ভবন ও চলাচলের বড় রাস্তা। জেল পালানোর পর গ্রেপ্তার হলেও বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যাতে পুলিশ, র্যাব, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের রাখা হয়। কমিটি তাদের 19 পৃষ্ঠার প্রতিবেদন ইতিমধ্যেই জমা দিয়েছে জেলা প্রশাসকের কাছে। প্রতিবেদনে বলা হয়, পাশের সেলে রাখা জঙ্গিদের কাছ থেকেই জেল পালানোর ধারণা পায় কয়েদিরা। কমিটির সুপারিশে কারাগারের ওই সেলটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানানো হয়েছে। জাফলং সেল থেকে যে 4 জন ফাঁসির আসামি পালিয়েছিল,
তো প্রত্যাশী সংস্থা জেল সুপার মহোদয় চিঠি দিয়েছে এটা অপসারণের জন্য। তো ভবন অপসারণের জন্য যে আমাদের যে প্রসিডিউর, আমরা ডিভিশন, সার্কেল, জোন ওয়াইজ যে প্রসিডিউর ফলো করি, এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। তবে সেলের ছাদ ফুটো করে পালানোর বিষয়টি সহজ নয় বলে মনে করেন অভিযুক্তদের অনেকেই। যেহেতু তারা ভাঙছে, অবশ্যই জেলখানার অভ্যন্তরীণ কোনো লোকের সাহায্য লাগছে তাদের, কারণ জেলখানার ভিতরে অনেক সিকিউরিটি আছে, ওয়ালও তো অনেক বড় বড়, এটা তো ভাঙা সম্ভব না। নাগরিক সমাজ মনে করে এত বড় ঘটনার পর কারাগারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। জেল পালানোর পর থেকে বগুড়া কারাগার নিয়ে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা দেখতে চাই। প্রায় 141 বছরের পুরনো এই কারাগারের ধারণ ক্ষমতা 775 হলেও বন্দি থাকে গড়ে 2000। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 2021 সাল থেকে 2024 পর্যন্ত 3 বছরে স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন হলে মাত্র 600 কোটি টাকায় শেষ করা যেত। খরচ কমাতে স্থানীয় সরকার নির্বাচন একই দিনে করার সুপারিশ করবে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এমপিরা যেন হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়েও সুপারিশ করবে কমিশন। এরকম যদি দুজন লোক আসে তাহলে একটু পরিবর্তন হবে। তো স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে ও সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে সরকার। সংস্কার কমিশন অংশীজন ও জনগণের কাছ থেকে মতামত নিচ্ছে এবং আপনারা সবাই সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে কমিশন। সাংবাদিকরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে নানা মত দেন। পরে কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেন, সময় ও খরচ বাঁচাতে স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে করার সুপারিশ করা হবে। বলেন, আগামীতে দলীয় প্রতীকে নির্বাচন না করার সুপারিশও করবে তারা। এছাড়া যেসব পৌরসভা চলতে পারছে না সেগুলো বিলুপ্ত করা যায় কিনা ভাবা হচ্ছে। অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24-এর আগ পর্যন্ত যেগুলো হয়েছে, ইলেকশন কমিশনের রেকর্ডে যা দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। আরও কিছু বেশি, আমি রাউন্ড করে বললাম 23,000 কোটি টাকা। এটা যদি একসাথে ইলেকশন করেন, একই দিনে ইলেকশন করেন, একই শিডিউল ইলেকশন করেন, স্ট্যাগার্ড করবেন, হয়তো এই ডিভিশন করলেন একদিন, দুই ডিভিশন একদিন, স্ট্যাগার্ড করলেও 600 কোটি টাকার মধ্যে করা সম্ভব। রাজনৈতিক দলের কর্মী ও স্থানীয় মানুষের মতামত হচ্ছে, জাতীয় নির্বাচন হওয়ার আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। এমপিরা যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে ভাবা হচ্ছে বলে জানান কমিশন প্রধান। এমপিদের বলা হচ্ছে সাংবিধানিকভাবে তারা যে কাজের জন্য নির্বাচিত, সংবিধান নির্ধারিত থাকবে। এখানে কিন্তু নির্বাহী বিভাগের কাজে তাদের অংশগ্রহণ করার কোনো স্কোপ থাকবে না। তবে আমরাও এখানে বলবো যে লোকাল গভর্নমেন্টের কাজে তাদের হস্তক্ষেপ থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয়, ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে। স্থানীয় নির্বাচনে না ভোটের সুপারিশ করা হবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ সরকারকে জমা দেবে বলে জানায় কমিশন। ইন্টারনেট, অন্যান্য যোগাযোগ ব্যবস্থা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলেও সাফ জানান তিনি। বাংলাদেশে বসবাসরত অবৈধ বিদেশিদের বিষয়ে 31শে জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। সকালে পাসপোর্ট অফিস ও দুপুরে ডিবি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। সোমবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের কারণে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা এখনই বন্ধ করা যাচ্ছে না, জানান উপদেষ্টা। পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনও বলতে পারবো না। বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায়, তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব। যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা। দুপুর 12টার দিকে ডিবি অফিস পরিদর্শনে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের জানান, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি। এছাড়া কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে
অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। মিয়ানমার থেকে মাদকের চালান বন্ধে কঠোর নজরদারির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত নিয়ন্ত্রণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুপক্ষের সাথেই সরকার যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদিনের মধ্যে ভিসি প্রভিসি নিয়োগের আশ্বাসে 2.5 ঘন্টা পর রাস্তা অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টার দিকে শহরের বনরূপা চৌমুহনীতে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানায়, গত আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রভিসি, প্রক্টর, রেজিস্ট্রার সহ অনেক পদ খালি পড়ে আছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো প্রতিকার না হওয়ায় রাস্তায় নেমেছেন তারা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে দুপুর 1টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উৎপাদনে আসছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষা ও কমিশনিং শেষ, চালু হচ্ছে এ মাসেই। দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে। সব মিলিয়ে 1320 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে, যা চাহিদার প্রায় 10%। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি। তবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে 660 মেগাওয়াটের প্রথম ইউনিট। এর মধ্যে ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটি নির্মাণ শেষ। কর্তৃপক্ষ বলছে, প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, বাণিজ্যিকভাবে শুরু মার্চে। আমাদের দ্বিতীয় ইউনিট থেকে আরো 660 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে আমরা জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো। আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% চাহিদা আমরা পূরণ করতে পারবো। উৎপাদন চালু রাখার জন্য 1,25,000 টন কয়লা মজুত করা হয়েছে। এই মাসে আরও আসবে 1,65,000 টন। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে 9 টাকা। আমাদের 2টা কোলিয়ার্ড আছে, তো এই পুরো সিস্টেমটাই কিন্তু কাভার্ড। তো এটা হচ্ছে পরিবেশের সাথে কোনোভাবে, অ্যাম্বিয়েন্ট এয়ারের সাথে কোনোভাবে এটা যেন মিক্স হতে না পারে, এই কারণেই আসলে ফুল সিস্টেমটা আমরা কাভার করে ওইভাবেই ডিজাইন করা। বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা 5,992 মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে দাঁড়াবে 7,312 মেগাওয়াট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা সহ 2জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে গতরাতে ভবানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা ব্যাটারি চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল কালাম। পুলিশ জানায়, উপজেলার কাঞ্চন এলাকার মাসুদ আলমের অটোরিকশার ব্যাটারি চুরি হয় শুক্রবার রাতে। এই ঘটনায় রবিবার সন্দেহভাজন হিসেবে আবুল কালামকে ধরে নিয়ে যায় মাসুদের লোকজন। পরে তাকে একটি সুপারি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার সকালে মারা যায় আবুল কালাম। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে চলছে অভিযান। খুলনার সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা মামলায় সালাম মুর্শেদিকে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করলেও নামঞ্জুর করেন বিচারক। এরপর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়া হয়। আশুলিয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তিতাস গ্যাসের গ্রাহকরা। দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি আমার স্কুলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ 9 বছর ধরে নিয়মিতভাবে তিতাসের গ্যাস বিল পরিশোধ করলেও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা।
বাসায় গ্যাস সংযোগ থাকলেও চাপ না থাকায় গ্যাসের অভাবে বিকল্প উপায়ে কষ্ট করে রান্না করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন করছেন তারা। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা একটি মিছিল নিয়ে বাইপাইল এলাকায় তিতাসের আঞ্চলিক অফিসে যান। এ সময় কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যান। যে গ্যাস নাই এই বিষয়টা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। 1 2 নম্বর হলো আমি সাথে সাথে সার্ভেও করব যে কোথায় আসলে সমস্যাটা, মূল সমস্যাটা কোথায় গ্যাপটা আমি আসলে জেনে নেওয়ার পরে আমি আপনাদের কথা দিচ্ছি আমি লড়াই করব। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দূর দূরান্তের ঝর্ণা ও ছড়া থেকে আনতে হয় খাওয়ার পানি। পাহাড়ের বাসিন্দাদের অভিযোগ, পানি সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো সুরাহা হচ্ছে না। পাহাড়ি এলাকায় নলকূপ বসানোর খরচ বেশি, তাই সুনামগঞ্জের তাহিরপুরের পাহাড়ি এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ঝর্ণা ও ছড়ার পানির উপর। বছরের অন্য সময় প্রাকৃতিক উৎসের পানিতে চাহিদা মিটলেও বিপত্তি বাধে শুকনো মৌসুমে। অক্টোবরের শেষ দিক থেকে ঝর্ণা ছড়ার পর্যাপ্ত পানি পান না টিলার বাসিন্দারা। বারেক টিলা, মাঝের টিলা, চাঁদপুর টিলা সহ সীমান্তের 8 গ্রামের মানুষকে বিশুদ্ধ পানির খোঁজে ছুটতে হয় দূর দূরান্তে। তুলা পানিটা খাওয়াটাই মনে করেন যে অনেক কষ্ট হইতেছে। কি করে আমরা ফল ফলান্তি রইব আর কি করে আমরা একজন দূর থেকে লুকাইলেও মানে এরা আপ্যায়ন করবো, মানে পানি সানি দিয়ে আর আপ্যায়ন করতে পারি না। আমরা তো নিচে টিউবওয়েল আছে, ওখান থেকে পানি তুলে নিয়ে আসি খাওয়ার জন্য, আর গোসলের জন্য তো এখান থেকে অল্প পানি আছে, এটাই গোসল করি। পাহাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো কাজ হচ্ছে না। সরকারিভাবে যদি পাম্পের সাহায্যে পানি উঠানো যায় তাহলে কষ্ট কমবে তাদের। এটার একমাত্র সমাধান টিউবওয়েল গেড়ে এবং এটা পাম্পের মাধ্যমে এখানে ট্যাঙ্কি তৈরি করে প্রত্যেক বাড়িতে বাড়িতে সাপ্লাই দেওয়া। অনুরোধ কথা ছিল মেম্বারে চেয়ারম্যান এরা কিছু বলারই নেই। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে কিছুদিনের মধ্যে জেলায় বেশ কিছু টিউবওয়েল বসানো হলে দূর হবে পানির কষ্ট। 4000 সাবমার্জিবল পাম্প আমরা পুরো সুনামগঞ্জ এর জন্য আমরা ইতিমধ্যে বরাদ্দ করেছি। ঠিকাদার নির্বাচন হয়েছে, মাঠ পর্যায়ে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছু জায়গায়। ইনশাল্লাহ আমরা এই বছর আমরা 4000 টিউবওয়েল দুস্থ মানুষদের মাঝে আমরা পৌঁছে দিতে পারবো। সীমান্তে টিলার উপর বসবাসকারী 1500 মানুষ ভুগছে বিশুদ্ধ পানির সংকটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় নৌবাহিনীর বাৎসরিক মহড়া উপলক্ষে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমিরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। সেমিনারে মোংলা বন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা সংকট থেকে উত্তরণ ও পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে কাহারোল উপজেলার মুকুন্দপুর হাইস্কুল মাঠে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় 500 কম্বল ও সহস্রাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদিকে খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে সদর উপজেলার চেলাছড়া পাড়ার গির্জার প্রাঙ্গণে এর উদ্বোধন করেন 5 ফিল্ড অ্যাম্বুলেন্সের খাগড়াছড়ির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল ইসলাম। এ সময় 3 শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সমস্যা হলে ঠিক আছে। এদিকে তাকান তো। হ্যাঁ, ফরিদপুরের সাংবাদিক সৌগত বসুর বাড়িতে ঢুকে তার বাবা মাকে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক পল্লব কুমার রায় মধুখালীর ডুমাইন বটপাড়া গ্রামের বাসিন্দা। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল জলিল জানান, চুরির উদ্দেশ্যে শুক্রবার রাতে ওই বাড়িতে ঢোকে পল্লব। এ সময় গৃহকর্তা শ্যামলেন্দু বসু দেখে ফেললে তাকে ও তার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। এই ঘটনায় মামলার পর গ্রেপ্তার করা হয় তাকে।
আদালতে হাজির করা হলে নেশার টাকা জোগাড় করতে চুরির কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে পল্লব। জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে সে চুরির উদ্দেশ্যে ওইখানে ঢুকেছে। কেন তুমি চুরি করতে গিয়েছো প্রশ্ন করলে সে জানায় যে আমি নেশার টাকা জোগাড় করার জন্য। এই ছেলে নেশা করে, এই ছেলে গাঁজা খায়, তার এলাকার লোকজনের কাছে শোনা, সে নিজেও স্বীকার করেছে, তার বাবাও বলেছে। সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা। বাগেরহাটেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এর আগে গত 31শে ডিসেম্বর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা সাংবাদিক সজিবুর রহমানের ওপর হামলা চালায়। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।